চাইলেই দিয়ে দেব কলিজার হাফ, বন্ধুর বেলাতেই সব দোষ মাফ। যুগে যুগে বন্ধুত্বের সংজ্ঞা এবং বন্ধুত্বের ধরনে পরিবর্তন আসলেও যে জিনিসে পরিবর্তন আসেনি তা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে বন্ধুর গুরুত্ব এবং বন্ধুর প্রতি আমাদের মনের জমানো অনুভূতি। আজকের শানের গল্পের প্রিয়জন স্পেশাল পর্বে আমরা কথা বলবো এক বন্ধুত্বের গল্প নিয়ে। আপনারা কি সই শব্দটার সাথে পরিচিত? সই হাতে লেখা সাইন কিংবা আগের দিনের টিপসইয়ের কথা বলছি না। সই মানে বলছি আমাদের দাদি নানি কিংবা মা খালাদের সময় বান্ধবী হিসাবে যে শব্দটা প্রচলিত ছিল তা হচ্ছে সই। সব বান্ধবী আবার কিন্তু সই না। সই হচ্ছে এমন একজন যাকে মনের সব কথা বলা যায়, যাকে মনের মধ্যে সবার আগে রাখা যায়। জেনজিদের ভাষায় বলতে হয় বিএফএফ, বেস্ট ফ্রেন্ড ফর এভার। আজকে শানের গল্পের প্রিয়জন স্পেশাল পর্বে আমরা কথা বলবো এমন এক শোয়ের। আমরা কথা বলবো কলিজার সেই শোয়ের গল্প। তাই চলুন বন্ধুদেরকে নিয়ে কথা না বাড়িয়ে গল্প বাড়াই। আমাদের আজকের গল্পের প্রধান চরিত্র সানজিদা বিনতে হক। সানজিদার গল্প শোনাবো আজ। জীবনের যে পর্যায়ে সানজিদা এখন রয়েছে তা এখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। জীবনের এই পর্যায়ে এসে যখন সবাইকে জিজ্ঞেস করা হয় মানুষের সবচেয়ে প্রিয় সময়টা কি, সবাই তাদের শৈশবের কথা বলে, শৈশবের স্মৃতির কথা বলে। সানজিদার ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। সানজিদার কাছে মনে হয় তার শৈশবটা ছিল অত্যন্ত বোরিং, যতদিন পর্যন্ত না তিনজন মানুষের সাথে দেখা হয়, তার তিন কলিজার বন্ধু। এখন সবাইকে জিজ্ঞেস করলে সবাই একটা কথাই বলে যে এই এক জীবনে একজন ভালো বন্ধু পাওয়া নাকি অনেকটাই বিরল। কারণ আমাদের আশেপাশে যারা ঘোরে তারা সবাই নাকি সাপ। তো সেক্ষেত্রে সঞ্জিদা নিজেকে অনেক লাকি মনে করে, কারণ সে একটা না তিনটা কলিজার বন্ধু পেয়েছে। আজকের এই গল্পে আমরা শুনব সঞ্জিদার বন্ধুত্বের এক যুগের সেই প্রাণবন্ত গল্প। কিভাবে সেই বন্ধুত্বের শুরু, কিভাবে তার বেড়ে ওঠা এবং এখন কি অবস্থায় আছে তাদের বন্ধুত্ব, সেই গল্পই শোনাবো আজকের এই বিশেষ পর্বে। 2012 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ। মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর একটা কক্ষে কোনো একটা বেঞ্চে সঞ্জিদা চুপচাপ বসে রয়েছে। তার জন্য নতুন স্কুলে প্রথম দিন। এমনিতেই সঞ্জিদা খুবই চুপচাপ ধরনের একটা মেয়ে, এখনকার ভাষায় যেটাকে বলা হয় ইন্ট্রোভার্ট। সে খুব একটা মিশুক বাচ্চাও না যে সবার সাথে মিশে ফেলে। যেহেতু ইন্ট্রোভার্ট সে, তাই সে কারোর সাথে কথা বলছে না। কিন্তু হঠাৎ করেই সে খেয়াল করলো পেছন থেকে উচ্চ স্বরে কয়েকবার হাসির শব্দ ভেসে আসছে। কিউরিওসিটি থেকে পেছনে তাকাতেই দেখলো গুলুমুলু টাইপের একটা মেয়ে সবার সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। জানি না সেই দেখায় কি ছিল, তাকে ভালো লাগার কোনো ব্যাপার ছিল কিনা। কিছুদিনের মধ্যে সেই গুলুমুলু মেয়েটা তার বন্ধু হয়ে গেল এবং এই গুলুমুলু মেয়েটার নাম হচ্ছে ঈশা। ঈশাকে নিয়ে তার কথার শেষ নেই। খুব ভালো বন্ধু ঈশা। ঈশা সবার সাথে কথা বলে, সবসময় হেসে কথা বলে। বছর ঘুরতেই স্কুলে নতুন বাচ্চাদের আগমন ঘটল এবং সেই বাচ্চাদের মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসা দুইজন হয়ে গেল ঈশার নতুন বান্ধবী। একজন হচ্ছে লিজা আর একজন হচ্ছে টুসি। প্রথম তো সঞ্জিদার সে কি রাগ, কারণ এটা আমাদের সবার সাথেই হয়। আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডের নতুন ফ্রেন্ড কাউকে সহ্য করতে পারি না এবং সেই নিয়ে রাগারাগির এক পর্যায়ে তো ঝগড়া। সেই ঝগড়া থেকে যে বন্ধুত্বের শুরু, সেইটা আজ অব্দি এক যুগ চলে গিয়েছে এবং সেই খুনসুটি থেকেই, সেই ঝগড়া থেকেই
সেই ৪ জন হয়ে গিয়েছে একজন আরেকজনের কলিজার বন্ধু। সেই ছোটবেলা থেকে শুরু। আজকের গল্পের ১ম গল্প আমরা শোনাবো তাদের মাঝখান থেকে ঈশাকে নিয়ে। ঈশার কথা আগেই বলেছি। ঈশা সবার সাথে কথা বলতে পছন্দ করে, সবসময় হাস্যোজ্জ্বল একটা মেয়ে, গোলুমোলু টাইপের একটা মেয়ে। তার বাইরে আরেকটা জিনিস আছে। এই পুরো সার্কেলের মধ্যে সবচেয়ে বোকাশোকা বাচ্চা ছিল ঈশা। সানজিদার মতে ঈশার বুদ্ধি-শুদ্ধি নাকি গ্রো আপ করেছে ঈশা যখন ইন্টারমিডিয়েট পাস করেছে তারপর। তো সেরকম একটা ঘটনা সানজিদার মনে পড়ে গেল আজ। কিরকম? ওদের স্কুলের প্রজেক্টের একটা কাজ চলছে। তাই কালার পেপারের জন্য ওরা স্কুলের সামনের ছাত্রবন্ধু লাইব্রেরিতে গিয়েছে। ঈশা কালার পেপার দেখছিল, ওরা অন্য কোনো জিনিস দেখছিল স্কুলের প্রজেক্টের জন্য। হঠাৎ করে ঈশা ওই দোকানিকে বলে উঠল, মামা কালার পেপার কত করে? দোকানি বললেন, কালার পেপার ৳১.৫ করে পার পিস। ঈশা সবাইকে অবাক করে দিয়ে বলল, মামা কি বলছেন আপনি? ৳১.৫ করে? পাশের দোকানেই তো শুনে আসলাম ৳২.৫ করে পার পিস। আপনি কেন বেশি চাচ্ছেন? এখানে আপনাদের বলে রাখি, ঈশা আসলে ১.৫ ২.৫ এই জিনিসগুলো বোঝে না। ও যখন ক্লাসে ১.৫টা বাজে, ও বলতো ১.৫:৩০ বাজে গেছে। তাই ১.৫ যে ২.৫ এর থেকে কম এটা সে বুঝতে পারেনি। সে মনে করেছে ১.৫ হচ্ছে ২.৫ এর থেকে বেশি। তাই মনে করেছে যে বেশি চাচ্ছে সেখানে। এই কথা শোনার পর বাকি ৩ জন যে লজ্জাটা পেল, ওরা ঈশার হাত ধরে দ্রুত ওইখান থেকে বেরিয়ে গেল। এবং সেই ঘটনার পর কেউ আর কোনোদিন সেই লাইব্রেরিতে কোনো কিছু কিনতে যায়নি। এরকম মজার, মজার ছিল স্কুলের শৈশবের সেই দিনগুলো। চলে আসি লিজার গল্পে। লিজা ছিল ওদের গ্রুপের সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার এবং কম্পারেটিভলি ওদের থেকে বেটার স্টুডেন্ট। তখন ক্লাস 5 এর ওদের একটি ঘটনা। এবং তখন স্কুলে হচ্ছে গিয়ে ৭টা করে ক্লাস হচ্ছে। এমনিতেই টিফিনের পরে ওদের ক্লাসে ঘুম চলে আসতো। আর 6 পিরিয়ডের পর তো ক্লাস করতেই ইচ্ছে করতো না। তো প্রত্যেকটা স্কুলেই এরকম কোনো টিচার থাকেন যাদের ক্লাস আসলেই ঘুমিয়ে যেতে ইচ্ছা করে। ঐরকম একটা টিচারেরই ওইদিন ৭ নাম্বার ক্লাসটা ছিল এবং সেই ক্লাসটাও ছিল ইংলিশ ক্লাস। তাই ম্যাডাম আসার সাথে, সাথে সবাই মিলে পুরো ক্লাসকে মাছের বাজার বানিয়ে ফেলেছে। কেউ ঘুমাচ্ছে, কেউ বান্ধবীদের সাথে কথা বলছে। এর মাঝে টপার যারা রয়েছে তারা আবার ওই ক্লাস যে টাস্ক দিয়েছে, ওই ক্লাস ওয়ার্ক করতে ব্যস্ত হয়ে গিয়েছে। সাধারণত সানজিদারা একেবারে ব্যাক বেঞ্চার্স। ওরা একেবারে লাস্ট বেঞ্চটাতেই বসে। ওইদিন ওই বেঞ্চে কোনো একটা ইস্যু হয়েছিল যেই কারণে ওরা ৪ জন একসাথে বসতে পারেনি। লিজা একটু আগে বসেছে। তো লিজা ওই টপারদের সাথে এক হয়ে ক্লাস ওয়ার্ক করতে ব্যস্ত হয়ে গিয়েছে। এই বিষয়টা আবার সানজিদা এবং টুসির একদমই পছন্দ হয়নি। তাই তারা বারবার লিজাকে জ্বালাতে চেষ্টা করছে। এখানে আবার আমাদের যে ঈশা রয়েছে, তাদের গল্পের, তাদের গ্রুপের ভালো বাচ্চাটা, সে আবার তাদেরকে বাধা দিচ্ছে যে, "না, মেয়েটা ক্লাস ওয়ার্ক করুক।" কিন্তু ওরা তো ওই টাইপের না। ওরা বারবার চেষ্টা করছে যে লিজাকে কিভাবে ইরিটেট করা যায়। সানজিদা করলো কি, খাতার পেজ ছিঁড়ে ছোট, ছোট বল বানিয়ে বারবার লিসাকে হচ্ছে গিয়ে ওই বল মারতেছে। তো একটা সময় কি হয়, ওই বল গিয়ে লাগে লিসার ঘাড়ে। রিসার্চ জানি কি হয়ে যায়, সে যেহেতু খুব মনোযোগ দিয়ে ক্লাস ওয়ার্ক করতেছিল, সে হচ্ছে গিয়া মুহূর্তের মধ্যেই অগ্নিমূর্তি ধারণ করে এবং সে এত জোরে চিৎকার দেয়, "কি করছিস তোরা?" ওই চিৎকারে ম্যাডাম তো পুরো হতভম্ব হয়ে যায়। এখানে বলে রাখা ভালো, লিজার কণ্ঠ খুবই তীক্ষ্ণ। এতটাই তীক্ষ্ণ যে সে চিৎকার দিয়ে যে কারো কান ফাটিয়ে রক্ত বের করে ফেলতে পারে। অনেকটা সাধারণত শাকচুন্নির কণ্ঠের সিমিলার। তো ম্যাডাম হতভম্ব হয়ে সেই চিৎকারে দ্রুত চলে আসছে এবং এই দৃশ্য দেখে সানজিদা টুসি কি করেছে, খাতা বের করে ওরা ক্লাস ওয়ার্ক করছে এরকম একটা প্রিটেন্ড করেছে। ঈশা কিছু বুঝতে না পারার আগেই ম্যাডাম এসে লিজাকে ধরেছে এবং ঈশা লিজার পেছনে থাকায় তাকেও ধরেছে এবং দুইজনকে ধরে সে কি বকা! পুরো ক্লাস কিছু বুঝে ওঠার আগেই দুইজনকে কান ধরিয়ে ক্লাসের সামনে দাঁড় করে দিয়েছে এবং পরবর্তীতে পুরো ক্লাস ওদের কান ধরে থাকতে হয়েছে। ওদের সেই চেহারা, একে তো ওরা দুজন কোনো দোষেই করেনি, বিনা দোষে
ওদেরকে ক্লাসের সামনে কান ধরে থাকতে হয়েছে। আর যেই ২ জন মাস্টার মাইন্ড অফ এভরিথিং, সেই ২ জন একবারে ভালো বাচ্চা সেজে ক্লাসের পেছনে দেখাচ্ছে যে ম্যামকে যায়। তারা ক্লাস ওয়ার্ক করছে। এরকম অ্যা খুনসুটি ছিল তাদের বন্ধুত্বে। এরকম মজা ছিল। একজন আরেকজনকে শাস্তি পাইয়ে তারা হয়তো মজা পেত। এটাই ছিল মনে হয় বন্ধুত্বের খুনসুটি, বন্ধুত্বের ভালো লাগা। ক্লাস 9 এ সানজিদার একটি ঘটনায় আসি। তখন ক্লাস 9 এর ওদের শেষের দিকে বার্ষিক পরীক্ষা চলছে। তারা সবাই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। সঞ্জিদা হঠাৎ একদিন এক পরীক্ষার আগের দিন রাতে খেয়াল করলো ওর বাবার মুঠোফোনে একটা টেক্সট এসেছে যে সঞ্জিদা হাসান, এ ক্লাস 9 স্টুডেন্ট অফ মতিঝিল আইটিএল হ্যাভ পাসড অ্যাওয়ে। ও নিজেই শককে খেয়ে গিয়েছে। যদিও ও সঞ্জিদা হাসান ছিল না, কিন্তু ক্লাসের সবাই ভেবেছে যে সঞ্জিদা মারা গিয়েছে। পরের দিন সকালে এক্সাম শেষ করে সবাই তো ওকে দেখে ওদের চক্ষু চড়ক কাঁপছে যে কিরে তুই না মারা গিয়েছিস। আসলে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে সঞ্জিদা হাসান নামে যে মেয়েটি মারা গিয়েছে ওদের ক্লাসেরই, ওর নাম ছিল আসলে জয়া। সবাই যেহেতু সবাইকে ডাক নামে চিনতো তাই আসল নাম আসলে ওইভাবে মনে থাকতো না। তাই সবাই হয়েছে যে সঞ্জিদা মারা গিয়েছে। তাই ওকে দেখে সবাই আসলে শকড হয়ে গিয়েছে। কিন্তু আসলে মারা গিয়েছিল ওদের এই ক্লাসমেট জয়া। জয়ার বন্ধুরা খুবই মর্মাহত ছিল, ওরা খুবই কান্নাকাটি করছিল। ওদেরও খুব মন খারাপ ছিল যেহেতু ওদের সহপাঠী ছিল। সবার মন যখন খুব খারাপ, মন খারাপ নিয়ে বাসার দিকে আসছে, সেখানটায় ঈশা আরেক ঘটনা ঘটিয়েছে যখন তাদের পুরো ইমোশন সুইচ করেছে। হাসতে, হাসতে একজন গড়াগড়ি। ঈশা হঠাৎ এই সিরিয়াস অবস্থার মাঝখানে বলে উঠল যে, "আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আজকে যদি জয়ার জায়গায় আমি মারা যেতাম, তোরাও কি জয়ার বন্ধুদের মতো আমার জন্য এরকম কান্নাকাটি করতি?" এটার আনসার ওরা কি দিবে? ওই এইরকম এক এক্সপ্রেশন ওরা দিয়েছে যে এক্সপ্রেশন আসলে বাঁধিয়ে রাখার মতো একটা চিত্র হতো যদি এই এক্সপ্রেশনের কেউ ছবি তুলত। এরকমই খুনসুটি, আনন্দ, কষ্ট, বেদনার পুরো আচারের মতো ছিল ওদের বন্ধুত্ব, ওদের সেই সোনালী দিনগুলো। এবার আসা যাক টুসির প্রসঙ্গে। টুসি ছিল একেবারেই ফুলটুসি বেগম। কারণে অকারণে তার মুখভার যেন একটা নিত্যদিনের ঘটনা ছিল। টুসির আরেকটা বৈশিষ্ট্য ছিল, সে ছিল প্রচুর সিরিজ এবং সিরিয়াল দেখা টাইপের মানুষজন। একেবারে ধুমতানা ধুমতানা টাইপ সিরিয়াল থেকে শুরু করে চাইনিজ সিরিজ, জাপানিজ সিরিজ, ক্যাপপ, তারপর থাই মুভিজ, সবকিছু একেবারে ওর গুলে খাওয়া ছিল। এইসব সিরিজ আর সিরিয়াল দেখতে দেখতে টুসি ম্যাডাম তাকে না অ্যাক্ট্রেস ভাবা শুরু করে এবং তার কিছু ডেমনস্ট্রেশন সে মাঝে মাঝে ক্লাসে সবার সামনে করে দেখাতো। তখন ওরা সবেমাত্র ক্লাস 10-এ উঠেছে, স্কুলের পাঠ মোটামুটি শেষ করে এসেছে এবং তাদের রিয়েলাইজেশন হলো যে তাদের টিচার যারা রয়েছে তারা তাদের কারো কাছেই তারা খুব একটা পরিচিত নয়। স্কুলে সাধারণত টিচাররা ২ ক্যাটাগরির স্টুডেন্টদেরকে খুব ভালো করে চেনেন। ১ নাম্বার ক্যাটাগরি তারা যারা পড়াশোনায় খুব এক্সট্রাঅর্ডিনারি হয়, যেটা সঞ্জিদা কিংবা ওর গ্রুপের কেউই ছিল না। নাম্বার ২ যারা খুব ফাত্রা টাইপের, ফাজিল টাইপের হয়, যাদের ব্যাপারে কমপ্লেইন শুনতে শুনতে টিচারদের কান ভারী হয়ে যায়। ওইটাও তারা ছিল না। তাদের গ্রুপটা ছিল একেবারে এভারেজ টাইপের স্টুডেন্ট। তাই স্কুলের একেবারে শেষ বর্ষে এসে তারা চিন্তা করলো, না, স্কুল ছেড়ে যাওয়ার আগে কিছু মেমোরি ক্রিয়েট করতে হবে। এট লিস্ট টিচাররা যাতে তাদেরকে মনে রাখে, সেই এরকম একটা কিছু করতে হবে। তাই তারা পুরোপুরি ডিটারমাইন্ড কিছু একটা করবে। সামনেই স্কুলের স্পোর্টস ডে, তারা চিন্তা করলো স্পোর্টসের ইভেন্টে অংশগ্রহণ করবে। স্পোর্টসে তো একেকজন একেবারে লবডঙ্কা। তাও অনেক কিছু চেষ্টা করে, অনেক প্র্যাকটিস করে দেখা গেল যে দৌড় প্রতিযোগিতায় সানজিদা 4th হলো। কিন্তু 4th হয়েও লাভ নেই। পুরস্কার তো 3rd পর্যন্ত দেওয়া হয়। আর অন্য প্রতিযোগিতাগুলোতে তো একেকজন একেবারে আছাড় খেয়ে পড়ার মতো অবস্থা। তাই ওরা বুঝে গেল স্পোর্টসে কিছুই হবে না। এখন কি করা যায়? স্পোর্টসের পর আসলো স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
তাই জীবনের শেষবার কিছুটা করে দেখানোর প্রত্যয়ে তারা নেমে বলল, না কিছু একটা করবে। ডিসাইড করা হলো যে সানজিদা ডান্স করবে, লিজা উপস্থিত বক্তৃতা করবে, টুসি অভিনয় করবে এবং ঈশা হচ্ছে একটা আবৃত্তি করবে। এবং সেজন্য খুবই পরিশ্রম করে অনেক প্র্যাকটিস করে ওরা নিজেদেরকে প্রিপেয়ার করলো। এখানে বলে রাখা ভালো, সানজিদা বেশ কয়েক বছর ধরেই নাচ শেখে, কিন্তু সে কখনোই স্কুলের কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করার মতো আসলে সাহসটা পেয়ে ওঠে না। এবং সেইখানের কারণটা হচ্ছে মারিয়া নামের এক মিস। সো মারিয়া মিস নাকি খুবই স্ট্রিক্ট ছিলেন এবং সেজন্যই মারিয়া মিস পুরো স্কুলে মাফিয়া মিস নামে পরিচিত ছিল। আর তার ভয়ে সানজিদা কখনো ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করেনি, কিন্তু এবার শেষবার করে দেখানোর প্রত্যয়ে দেখা গেল সানজিদা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করলো। ওদের কালচারাল প্রোগ্রামের প্রথম কম্পিটিশনই ছিল ডান্স কম্পিটিশন প্রথম দিনে। এবং দেখা গেল সানজিদা এত ভালো পারফর্ম করলো যে ওই মাফিয়া মিস একেবারেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। অন্যান্য টিচাররাও খুব খুশি হলো। ওই দিনটা ছিল ওদের গ্রুপের জন্য পুরোপুরি গেম চেঞ্জার একটা ডে। সবার মাঝখানেই না একটা বিশাল বড় কনফিডেন্স বিল্ড আপ করলো যে না আমরাও তাহলে কিছু একটা করে দেখাতে পারবো। এবং সেই প্রত্যয়ে দ্বিতীয় দিন লিজার উপস্থিত বক্তৃতায় লিজা একেবারে ফাটিয়ে দিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো হয়ে লিজার বক্তব্য শুনলো এবং সবাই খুব প্রশংসা করলো। এতে করে বাকি দুইজনের আরো বেশি মোটিভেট ফিল করলো যে আরো কিছু করে দেখাবে। থার্ড দিনে ছিল আমাদের ফুলটুসি বানার অভিনয়ের অ্যাক্ট। এখন যখন টুসিকে নাম ডাকা হয়েছে তাকে অভিনয় করার জন্য, টুসি সামনে এসে বলছে যে আমি এখন একক অভিনয় করব। একক অভিনয়ে কি হয় যে মাল্টিপল যদি রোল থাকে একজনকে সেই রোল প্লে করতে হয়। সো টুসি সামনে এসে দাঁড়িয়ে সবাইকে বলতেছে যে আমি এখন একটা একক অভিনয় করব যেখানে আমি ফুল বিক্রেতা, আমি জঙ্গি। তো সে তার অভিনয় শুরু করলো ম্যাডামের কাছে গিয়ে, যে ম্যাডাম একটা ফুল নিবেন, এই কথা বলে সে আবার তার ক্যারেক্টার থেকে বের হয়ে গেছে। যে না ম্যাডাম হয়নি, আমি আবার শুরু করছি। আবার সে শুরু করলো, ম্যাডাম একটা ফুল নিবেন। ম্যাডাম কিছুটা বিরক্ত হয়ে গিয়েছে টুসির বারবার এই শুরু করা দিয়ে, তাই বললো না ফুল নিবো না, তুমি অভিনয় করো। তার অভিনয় করতে করতে শেষের দিকে তখন সে বলতেছে যে ম্যাডাম এখন কিন্তু আমি জঙ্গি হয়ে ফুল বিক্রেতাকে মেরে ফেলবো। এই কথা বলে সে বলতেছে এখন আমি বোম মারলাম, 1 2 3 টুস। এই কথা বলে সে একেবারে মাটিতে শুয়ে পড়ল। তারপর ফুলটুসি বানুর মুখ থেকে যে ডায়লগ আসলো, সেই ডায়লগ শুনে ম্যাডাম হাসতে হাসতে মনে হয় মাটিতে গড়াগড়ি খায়। টুসি এই বোম মারার পর মাটিতে শুয়ে গিয়ে ম্যামকে বলল, ম্যাডাম আমি কিন্তু মারা গেছি। এই কথা শুনে সবাই একেবারে হেসে অবস্থা শেষ। এবং সেই ঘটনার পর আমাদের ফুলটুসি বানু আর কখনো তার অ্যাক্টিং স্কিল কাউকে প্রদর্শন করেনি। এই ঘটনায় আবার কিছুটা গিয়ে উল্টো কাহিনী হলো। আমাদের যে গুলুমুলু বাচ্চাটা আছে ঈশা তার এই হিলারিয়াস একক অভিনয় দেখে সে তার প্রতিযোগিতা থেকে সরে আসলো। সে ভাবলো বাবা যা হয়েছে আবার আর অংশগ্রহণ করতে হবে না। এইভাবে তাদের ওই অ্যাচিভমেন্টের দিনগুলো শেষ হলো। ভালো কিছু অ্যাচিভমেন্ট এসেছে সামনে এবং এটা গ্রুপ অ্যাচিভমেন্ট, ঠিক আছে। এরপর এসএসসি পরীক্ষা পরের বছর ওদের এসএসসি পরীক্ষা ঘনিয়ে আসলো। এসএসসি পরীক্ষার আগের কিছুদিন তখন রোজা চলছে। স্কুল থেকে স্ট্রিক্ট নোটিশ দিয়েছে যে এক্সট্রা ক্লাস করতে হবে, অ্যাটেন্ড করতেই হবে। রোজা রেখে পুরো গ্রুপ মিলে ওরা ক্লাস অ্যাটেন্ড করলো। 1-2 দিন পর চিন্তা করলো যে না আসলে এভাবে রোজা রেখে ক্লাস করাটা খুবই কষ্টসাধ্যের ব্যাপার হয়। এর 7-8 দিন পর তো মোটামুটি লিজা অসুস্থ হয়ে গিয়ে আর আসাই বন্ধ করে দিল। ওরা 3 জন শুধু আসতো। রোজার তখন 8 রোজা চলে। তখন ওরা চিন্তা করলো ওই দিন ওরা স্কুল বাঙ্ক করবে। ওরা কখনো স্কুল বাঙ্ক করেনি, তাই চিন্তা করলো আজকে স্কুল বাঙ্ক করবে এবং যদি ধরাও খেয়ে যায় পরের দিন থেকে আর ঈদ পর্যন্ত আর আসবে। এখানেও বারবার ঈশা বাধা দিচ্ছিল যে না এটা করা যাবে না, অন্য দিন করি।
কিন্তু ফাইনালি ওরা স্কুলের গেটটায় গিয়ে স্কুলে আর না ঢোকে অন্য একটা ছোট গলি দিয়ে ওরা বাসার দিকে ব্যাক করা শুরু করলো। ওরা ৩ জন, সানজিদা, ঈশা আর টুসি। ঝামেলা বাঁধলো হচ্ছে ওই গলিতে সবসময় ২টা কুকুর থাকতো। সানজিদার আবার প্রচন্ড পরিমাণে ডগ ফোবিয়া আছে। সানজিদার কাছে মনে হয় ওর সামনে যদি বড় একটা জলজন্ত বাঘও চলে আসে, ও মনে হয় এতটা ভয় পাবে না একটা কুকুরের ঘেউ ঘেউ শুনলে ও যতটা ভয় পায়। এবং কুকুরদের সাথে ওর সম্পর্কটাও পুরোটাই হচ্ছে গিয়া মানে হিতে বিপরীতের। মানে কুকুর ওকে দেখলেই মনে হয় যে তেড়ে আসে। তো ভাগ্যের কি নির্মম পরিহাস, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওরা যখন যাচ্ছিল তখন হঠাৎ করে ২টা কুকুর না, ওদের সাথে আরো কয়েকটা কুকুর মিলে ওদেরকে ঘিরে ধরলো। সানজিদা তো প্রচন্ড বেশি পরিমাণ ভয় পেয়ে গেল। তো কুকুরগুলো যখন সানজিদার দিকে তেড়ে এসে ঘেউ ঘেউ করা শুরু করলো, সানজিদা তো একেবারে ভয়ে অস্থির। ওদের সবগুলো কুকুরের যখন একসাথে ঘেউ ঘেউ শুরু হলো, তখন সানজিদা ভয়ে ঈশার কলার আর ক্রসবেল্ট চেপে ধরে মাটিতে বসে গেল। আসলে ভয়টা অনেক বেশি পরিমাণ পেয়েছিল সানজিদা। আর এতে করে দেখা গেল যে ঈশার হচ্ছে ক্রসবেল্ট ছিঁড়ে গেল, ওর ইউনিফর্ম ছিঁড়ে গিয়েছে। ব্যাপারটা খেয়াল করে আশেপাশের যে লোকজন ছিল তারা এগিয়ে আসলেন এবং ওইখান থেকে তাদেরকে আসলে রেস্কিউ করে দিলেন। এবং কষ্টের কথা হচ্ছে এইটা, ঈশা ওই এসএসসি পরীক্ষাটা দিতে হয়েছে ওই ছেঁড়া স্কুল ইউনিফর্ম পরে। ঈশা অবশ্য এখনো খোঁটা দেয় সানজিদাকে, তোর ওই কুকুরের ভয়ের জন্য আমার ছেঁড়া ইউনিফর্ম পরে এসএসসি পরীক্ষায় বসতে হয়েছিল। আসলে বন্ধুদের সাথেই কিন্তু এরকম হয়। আমাদের সবচেয়ে ভালো কাহিনীগুলো, আমাদের সবচেয়ে ভয়ের কাহিনী, সবচেয়ে আমাদের যেখানটায় সবচেয়ে বেশি লজ্জা পেয়েছি এরকম কাহিনী, সবগুলো কাহিনীই মনে হয় আমাদের বন্ধুদেরকে ঘিরেই, বন্ধুদের সাথেই। তাই মনে হয় আমাদের বন্ধুরা এতটাই স্পেশাল, এতটাই বিশেষ হয়। আয় আরেকটিবার, আয় রে সখা, আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে তাই। কি অসাধারণ ছিল না আমাদের সবার বন্ধুত্ব। কষ্টের বিষয় হচ্ছে এই, ব্যস্ততম এই জীবনের দৌড়-ঝাঁপের মাঝখানে আমরা আসলেই বন্ধুকে দেওয়ার মতো যে সময়টুকু, সেই সময়টুকু হারিয়ে ফেলি। সবার জীবন অনেক ব্যস্ত হয়ে গিয়েছে। স্কুল কলেজের গণ্ডি পাড়িয়ে, ইউনিভার্সিটির গণ্ডি পাড়িয়ে যখন আমরা কাজে জীবনে প্রবেশ করি, অথবা যখন নিজেরা নিজেদের মতো ব্যস্ত হয়ে যাই, তখন আর সেইভাবে সময় করা হয়ে ওঠে না একে অন্যের জন্য। এত সুন্দর চমৎকার যে বন্ধুত্ব সানজিদাদের, যেখানে কারো চেহারা একদিন না দেখলে মনে হয় আরেকজনের পেটের ভাত হজম হতো না। কারো সাথে একদিন কথা না বললে মনে হতো যে কত যুগ যেন কথা বলি না। সেইখানে গত ৪ বছর যাবৎ একজন আরেকজনের সাথে দেখা নেই। এদের মধ্যে একজন ঢাকার বাইরে চলে গিয়েছে, একজন বিদেশে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, আরেকজনের সেমিস্টার ব্রেক অন্যদের সাথে মেলে না। এইরকম নানা ঘটনায় সময়টা ৪ বছর হয়ে গিয়েছে। সামনে যেহেতু ঈদ আসছে, আমরা আশা করি এই ঈদের বন্ধে সানজিদা, ঈশা, লিজা এবং টুসি, ওরা সবাই নিজেদের মতো করে একটা সময় বের করে এই যে আজকের গল্পগুলো আমরা শুনলাম ওদের জীবনের, এরকম একটা নতুন গল্প ওরা ওদের জন্য তৈরি করবে। আমি ওদের সবাইকে বলবো যে এরকম নতুন কিছু গল্প তৈরি হোক সামনের এই ঈদের বন্ধে। আর আপনারা যারা আমাকে দেখছেন, যাদের বন্ধুদের সাথে অনেক দিন দেখা নেই, হয়তোবা কোনো মনোমালিন্য হয়েছে, সবকিছু ভুলে গিয়ে এই ঈদে আসুন সবাই একাত্মতা হই। আমরা বন্ধুত্বকে সেলিব্রেট করি এই ঈদে। নিজেদের বন্ধুত্বের সাথে নতুন গল্প তৈরি করুন আর সেই গল্পগুলো পাঠিয়ে দিন আমাদেরকে। আমরা সেগুলো পড়ে আমরা আনন্দিত হব। সেই গল্পগুলো শুনিয়ে আমরা অন্যদেরকে আনন্দিত করব। তাই আপনার গল্প পাঠান শানের গল্পের ইনবক্স। কেমন লাগলো আজকের গল্প? গল্প ভালো লাগলে আপনাদের ভালোবাসা জানাতে ভুলবেন না আপনাদের সমর্থন দিয়ে। আর আপনাদের সমর্থন জানানোর জন্য
লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো তো রয়েছেই। আপনাদের গল্প যদি আপনারা আমাদেরকে শোনাতে চান, আমাদেরকে আপনাদের গল্প ইনবক্স করুন। নতুন আরেকটি পর্ব নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত কথা বলা চলুক, গল্প বলা চলুক।